প্রথমেই চলে আসি সংখ্যাবাচক শব্দে। সংখ্যাবাচক শব্দে। আচ্ছা, সংখ্যাবাচক শব্দ। এখন সংখ্যাবাচক শব্দ এটা আবার দুই ভাবে শিখতে হবে, ঠিক আছে? সংখ্যাবাচক শব্দ এটা আবার দুই ভাবে শিখতে হবে। দুই ভাবে কেমনে শিখতে হবে? প্রথমটা শিখতে হবে হচ্ছে যে সিস্টেম, সেটা হচ্ছে পুরাতন বই অনুসারে, আরেকটা হচ্ছে নতুন বই অনুসারে। তো দুই ভাবে শিখতে হবে। আমরা প্রথমে একটু পুরাতন বই অনুসারে শিখবো, তারপরে আমরা হচ্ছে মানে নতুন বই অনুসারে শিখবো। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে পুরাতন বই অনুসারে শিখবো, একটা হচ্ছে নতুন বই অনুসারে শিখবো। তো প্রথমে পুরাতন বই অনুসারে আমি একটু শিখাচ্ছি, আসেন। পুরাতন বই অনুসারে যদি বলি যে সংখ্যাবাচক শব্দ কত প্রকার, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। আর সংখ্যা গণনার মূল একক কত? সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। আর সংখ্যাবাচক শব্দ হচ্ছে কয় প্রকার? সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। এখন আসেন, সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। 1 নম্বরে রয়েছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। 1 নম্বরে রয়েছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। আচ্ছা, 2 নম্বর রয়েছে 1 নম্বরে রয়েছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। 2 নম্বরে রয়েছে 2 নম্বরে রয়েছে হচ্ছে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। 2 নম্বরে রয়েছে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। 3 নম্বরে রয়েছে ক্রম বা পূরণবাচক সংখ্যা। এন্ড 4 নম্বরে রয়েছে তারিখবাচক সংখ্যা। 4 নম্বরে রয়েছে তারিখবাচক সংখ্যা। এই হচ্ছে আমাদের পুরাতন যে বই, এই পুরাতন বই অনুসারে আমরা যেভাবে পড়ছি সেই জিনিসটা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এবার দেখেন, আমরা যেটা নিয়ে আলোচনা করছি, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার: অঙ্ক বা আঙ্কিক সংখ্যা, পরিমাণ বা গণনাবাচক সংখ্যা, ক্রম ও পূরণবাচক সংখ্যা, তারিখবাচক সংখ্যা। এই হচ্ছে আমাদের 4টা। এবার হচ্ছে আমরা 1 নম্বরে চলে যাই। 1 নম্বরে চলে যাই, সেটা কি? সেটা হচ্ছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। এটা কিভাবে আমরা বুঝবো? অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। সংখ্যা এটা কেমনে আমরা চিনবো? অঙ্ক বা আঙ্কিক সংখ্যা আমরা কেমনে চিনবো? ওকে, ফাইন। মনে রাখবেন, অঙ্ক বা আঙ্কিক সংখ্যা কেমনে চিনবেন? খুব সিম্পল একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অঙ্কে যে কোনো সংখ্যা লেখা থাকলেই সেটা অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। কথা বুঝতে পারছেন? অঙ্কে লেখা থাকলেই সেটা কি? সেটা হচ্ছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। অঙ্কে লেখা থাকলেই সেটা হচ্ছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। অঙ্কে লেখা থাকলেই, যেমন 1, 9, 75, 99, 100, অথবা যদি ফ্র্যাকশনও থাকে, যেমন মনে করেন 1/3, 2/4, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একদম ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু যদি থাকে, ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। ঠিক আছে? ইনফিনিটি তো দিতে গিয়ে একদম পুরো এই ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা যদি থাকে, তাহলে সেটা হচ্ছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা। ওকে, তাহলে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা শেষ। এবার আসেন আমরা পরের পয়েন্টে যাই, সেটা হচ্ছে 2 নাম্বার, পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। ভাই, এই টপিকটা মানে সংখ্যাবাচক শব্দ, এটা হচ্ছে খুব ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করেন, বিকজ সংখ্যাবাচক শব্দ টপিকটা কিন্তু দুই ভাবে আমি শেখাচ্ছি। একটা হচ্ছে পুরাতন বই অনুসারে, একটা নতুন বই অনুসারে। এখন পুরাতন বই আর নতুন বইয়ের মধ্যে আবার কিছু অমিল আছে, আবার কিছু মিলও আছে। এখন প্রশ্ন কোন টপিকের ভিত্তিতে আসবে, এটা অপশন দেখে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই অনুসারে আপনাকে অ্যান্সার করতে হবে। সেই জন্য জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন, তাহলে পরিমাণ বা গণনাবাচক সংখ্যাটা কি? পরিমাণ বা গণনাবাচক সংখ্যা যদি বলি, তাহলে এটা হচ্ছে 3 প্রকার, মানে 3টা ভাবে চেনা যায়। একটা ভাব, প্রথম ভাবটা হচ্ছে, প্রথম যে ভাব বা প্রথম যে ওয়ে এটা চেনার, সেটা হচ্ছে বানান করে লেখা থাকবে। প্রথমটা হচ্ছে বানান করে লেখা থাকবে। তো বানান করে যদি লেখা থাকে, তাহলে সেটা হচ্ছে অঙ্ক বা পরিমাণ বা গণবাচক সংখ্যা। যেমন মনে করেন 2 যদি এভাবে থাকে, অথবা 5 যদি এভাবে থাকে, অথবা 9 যদি এভাবে থাকে, অথবা মনে করেন যেটা আমরা দেখছি ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনটাই যদি বানান করে লেখা থাকে, যেমন মনে করেন 1/4, ঠিক আছে, 1/4, অথবা 2/3, অথবা 3/5, এইরকম যদি থাকে, ফ্র্যাকশন যদি থাকে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা কি করব? আমরা হচ্ছে মনে রাখবো এটা পরিমাণ বা গণবাচক সংখ্যা। এরপর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, যদি দেখেন যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি দেখেন যে বহু এককের সমষ্টি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে ভাই? বহু এককের সমষ্টি বোঝাচ্ছে। যদি এরকম দেখেন যে বহু এককের সমষ্টি বোঝাচ্ছে,
তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হচ্ছে পরিমাণ বা গণনাবাচক হবে। ঠিক আছে, বহু এককের সমষ্টি বুঝালে। যেমন যেমন মনে করেন বহু এককের সমষ্টি বোঝাচ্ছে, যেমন মনে করেন আমি যদি বলি দেখেন ডজন। আচ্ছা ডজন কি ভাই, মানে কি কিভাবে হয়েছে? একটা 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 করে কি 12টা নিয়ে একটা ডজন হয়েছে না? অথবা মনে করেন আমি যদি বলি সপ্তাহ, তাহলে এবার খেয়াল করেন সপ্তাহ, তাহলে এবার চিন্তা করেন অহ মানে কি দিন। এবার দেখেন একটা অহ একটা অহ একটা অহ একটা অহ, এভাবে করে 7টা অহ নিয়ে কি হয়েছে? সপ্তাহ। তার মানে বহু এককের সমষ্টি বোঝাচ্ছে। ডজন, সপ্তাহ, হালি, যুগ, ঠিক আছে, শতাব্দী, শতাব্দী, ঠিক আছে, এগুলো সব কি বলেন? এগুলো সব হচ্ছে বহু এককের সমষ্টি। ঠিক আছে, তাহলে বহু এককের সমষ্টি বোঝাবে। আরেকটা ওয়ে আছে বহু এককের সমষ্টি ছাড়াও, এবং সেটা হচ্ছে 3 নম্বর ওয়ে। এবং 3 নম্বর ওয়েটা হচ্ছে একটা হচ্ছে বানান করে সংখ্যা লেখা থাকবে, একটা হচ্ছে বহু এককের সমষ্টি বোঝাবে, আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যার গুণবাচক বোঝাবে। পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার গুণবাচক বোঝালে, পূর্ণ সংখ্যার গুণবাচক বোঝাবে, পূর্ণ সংখ্যার গুণবাচক বোঝালে। ঠিক আছে, সেটাও কি হবে? সেটা হচ্ছে পরিমাণবাচক হবে। এখন পূর্ণ সংখ্যার গুণবাচক কেমন? আপনারা ছোটবেলায় মনে আছে নামতা পড়েছিলেন, ওই যে 2 দুগুণে 4, 3 তিরিককে 9, 5 7 35, 5 9 45। তাহলে এই যে দুগুণে তিরিককে 5 7 9 8 ইত্যাদি, এই যে শব্দগুলো, ঠিক আছে, যে দুগুণে, ঠিক আছে, দুগুণে তিরিককে, দুগুণে তিরিককে, ঠিক আছে, দুগুণে তিরিককে, তারপর হচ্ছে 5 7, ঠিক আছে, 5 7 9, ঠিক আছে, এগুলো সবই কি বলেন? এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যার গুণবাচক বোঝাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার গুণবাচক বোঝাচ্ছে। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। তাহলে এবার দেখেন, তাহলে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা এটা চেনার হচ্ছে ট্রিক্স কয়টা? এটা চেনার ট্রিক্স হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে বানান করে লেখা থাকবে 2 5 9 অথবা 1/4, 2 পঞ্চমাংশ, এগুলো। 2 নম্বর হচ্ছে বহু এককের সমষ্টি বোঝাবে, যেমন হচ্ছে ডজন, সপ্তাহ, হালি, যুগ, শতাব্দী। অথবা 3 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যার গুণবাচক বোঝাবে, যেমন দুগুণে, তিরিকে, 5 7 9 ইত্যাদি। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এই যে দেখেন, এই যে একজন কমেন্ট করছে, ভাই আমার দাদি বলে 1 গুন্ডা পান পাতা আনি, সেখানে গুন্ডা কি হবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনার দাদি যদি 1 গুন্ডা বলে, তাহলে আসলে সেটা গুন্ডা না, সেটার উচ্চারণ হচ্ছে গন্ডা। গন্ডাটাকে আপনারা হয়তো গুন্ডা শুনেন, আপনার দাদি বলে গন্ডা, আপনারা শুনেন গুন্ডা, আর নইলে আঞ্চলিকতার কারণে গন্ডাটাকে আপনার দাদি গুন্ডা বলে। বাট অ্যাকচুয়ালি মূল শব্দটা হচ্ছে গন্ডা। গন্ডা দ্বারা বোঝা হচ্ছে মানে পানের, মানে পান পরিমাপের একটা একক, যে এত পাতায় 40 পাতায় এরকম, মানে 40টা পাতা নিয়ে এরকম একটা মানে একক আছে, বুঝতে পারছেন? যেমন আমাদের কি 1 কেজি 1 কেজি করে, মানে সরি 1 গ্রাম 1 গ্রাম করে 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয় না, মানে 1 কেজি হয় না? বা একটা একটা করে 4টা নিলে কি একটা হালি, বা 12টা নিলে কি একটা ডজন। এরকম মনে করেন পান পাতা একটা 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 করে 40টা নিলে হচ্ছে এরকম একটা নাম আছে, মানে গন্ডা আছে। আবার বিড়া আছে একটা, মানে 1 বিড়া পান দেন, 1 বিড়া পান দেন মানে নির্দিষ্ট একটা বহু এককের সমষ্টি বোঝাচ্ছে, বুঝতে পারছেন জিনিসটা? ওকে ফাইন। আচ্ছা, তাইলে এই পর্যন্ত আমরা জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। 1 ঘন্টা মানে 4টা, হ্যাঁ, এই যে 1 ঘন্টা মানে হচ্ছে 4টা। আচ্ছা, মাস কি বহু এককের সমষ্টি? সব সব মাস কি আপনি দেখেন, মানে একটা 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 করে পুরো 30টা দিন নিয়ে একটা মাস হচ্ছে না? তাহলে বহু এককের সমষ্টি হবে না? আচ্ছা, সমষ্টিতে 4 কেজি 2 কিলোমিটার এগুলাতে কি হবে? আচ্ছা, যদি প্রশ্ন করে যে বহু এককের সমষ্টিতে যে 4 কেজি 2 কিলোমিটার এগুলোতে কি হবে? আচ্ছা, তাহলে কেজি এটা হচ্ছে বহু এককের সমষ্টি, মানে সেই লজিকে হচ্ছে মনে করেন যে পরিমাণবাচক, আবার 4 অঙ্ক দিয়ে লেখা আছে, তার মানে অঙ্কবাচক। এখন 4 কেজি যদি এভাবে লেখা থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এটাকে অঙ্কবাচক ধরবো না পরিমাণবাচক ধরবো? এটা নিয়ে আপনাদের মনে একটা প্রশ্ন। মানে ব্যাপারটা হচ্ছে একজন কমেন্ট করছে যে স্যার 4 বললে মানে অঙ্ক বা পরিমাণবাচক। আচ্ছা, যদি বলি কেজি, তাহলে এটা মানে অঙ্ক বা আঙ্কিক বাচক 4 বললে, আর কেজি বললে পরিমাণবাচক। যদি একসাথে বলি 4 কেজি, তাহলে 4 কেজি এটা কি বাচক? এটা হচ্ছে একজনের প্রশ্ন করছে, গুড কোশ্চেন। যদি এরকম থাকে থাকবে না এরকম, বাট যদি এরকম থাকে তাহলে সেটাকে পরিমাণবাচকই দিবেন। কারণ 4 কেজি দ্বারা নির্দিষ্ট সংখ্যাটাকে বোঝাচ্ছে না, এখানে কেজির অবস্থাটাকে বোঝাচ্ছে যে কয় কেজি। এবং এখানে কি বহু এককের সমষ্টি বোঝাচ্ছে। তো বহু এককের সমষ্টি 1 কেজি 2 কেজি না, 4টা কেজি, তার মানে বহু এককের সমষ্টি যদি বোঝায়, তার মানে পরিমাণবাচক দেওয়াটাই উত্তম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম যেটা, সেটা হচ্ছে
পরিমাণ বা গণনাবাচক কি হবে সেইটা। ওকে ফাইন, তাহলে পরিমাণ বা গণনাবাচক যদি আলোচনা করি, এইবার আসেন চলে যাব 3 নম্বরে, সেটা হচ্ছে ক্রম বা পূরণবাচক। ক্রম বা পূরণবাচক। এইবার আসেন ক্রম বা পূরণবাচক জিনিসটা কি। ক্রম বা পূরণবাচক জিনিসটা হচ্ছে যখন আপনারা স্কুল কলেজে যান, মানে বা স্কুল কলেজের গণ্ডিতে তো পার করে আসছেন, তাহলে স্কুল কলেজে যখন রেজাল্ট দিত তখন কি দিত, প্রথম হয়েছেন মানে যে ফার্স্ট দিত তাকে বলা হতো বাংলায় কি প্রথম, দ্বিতীয়, দুই যিনি হয়েছেন তাকে বলা হতো কি দ্বিতীয়, তিন তৃতীয়, চার চতুর্থ, পাঁচ পঞ্চম, ছয় ষষ্ঠ, সাত সপ্তম, আট অষ্টম, নয় নবম, 10 দশম, 11 একাদশ। এরকম করে আমরা মোটামুটি, কিন্তু আমি ক্লাসে থাকলে এই জায়গায় আমি একটা ম্যাজিক দেখাই, কিন্তু ক্লাসে যেহেতু না, মানে অফলাইন ক্লাসে থাকলে, যেহেতু অফলাইন ক্লাসে নাই, অনলাইন ক্লাসে আছি, সেই জায়গাতে আপনাকে ম্যাজিকটা দেখাতে পারছি না। ম্যাজিকটা হচ্ছে এরকম যে আমি প্রথমে হাতটা এরকম রাখি এবং তারপরে আমি একটা একটা করে বলতে থাকি, যে আমি বলবো সংখ্যাগুলো, আপনারা মানে ক্রমবাচক রূপটা বলবেন। যেমন 10 আপনারা বলবেন দশম, 11 বললে একাদশ, এভাবে করে আপনারা বলতে থাকবেন। তো 10 একাদশ আমার হাতে দিকে খেয়াল রাখবেন। আপনাদেরটাও এখন আমি বলে দিচ্ছি। 12 দ্বাদশ, 13 ত্রয়োদশ, 14 চতুর্দশ, 15 পঞ্চদশ, 16 ষষ্ঠদশ বা ষোড়শ, 17 সপ্তদশ, 18 অষ্টাদশ, 19 ঊনবিংশ, 20 বিংশ, 21 একবিংশ। অলরেডি কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে, অলরেডি কিন্তু হাত পরিবর্তন হয়ে গেছে, একবিংশ। এরপরে যদি জিজ্ঞেস করি 22 কি, এই শেষ। আস্তে আস্তে দুই একজন হয়তো বা বলতে পারে 23 24 25, এরপরে যখন যাব 34 45 75, শেষ শেষ। ব্যাপারটা হচ্ছে আমি সাউন্ড বুঝাচ্ছি। প্রথমে দেখা যায় ক্লাসে সবাই সাউন্ড করে 16 ষোড়শ, 17 সপ্তদশ, আস্তে যখন 19-এর ঘরে 20-এর ঘরে আসি, আস্তে সাউন্ডটা একজন দুইজন, এরপর যখন 23 24-এ যাই সাউন্ড নাই একদম। এখন ব্যাপারটা হচ্ছে তো এই যে জিনিসটা আমি দেখাই, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা 19-20 পর্যন্ত এমনিতেই পারি। এখন একবারও কি চিন্তা করছেন মনে মনে কেন আপনি 19-20 পর্যন্ত পারেন আর কেন 19-20-এর পরে পারেন না? আপনি জানেন একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 44-এর ক্রমবাচক রূপ কত জানেন? 44-এর ক্রমবাচক রূপ কত এবং 44-এর ক্রমবাচক রূপ কত আসলে এটা জানেন? চতুর্চত্বারিংশ। কত ভাই? চতুর্চত্বারিংশ। কথা বুঝতে পারছেন? আরেকবার একবার পরীক্ষা কোশ্চেন আসছিল হচ্ছে 75-এর ক্রমবাচক রূপ কত। 75-এর ক্রমবাচক রূপ হচ্ছে পঞ্চসপ্ততিতম। 75-এর ক্রমবাচক রূপ কত? পঞ্চসপ্ততিতম। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, যিনি বলছেন চত্বারিংশ, এটা হচ্ছে 40-এর ক্রমবাচক রূপ, কিন্তু 44 যেটা, এটা হচ্ছে চতুর্চত্বারিংশ। কথা বুঝতে পারছেন? শুধু চত্বারিংশ না। আচ্ছা, এইবার আসেন, এইবার আমরা যেটা করব সেটা একটু দেখি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্রমবাচক রূপগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। এই যে ক্রমবাচক রূপ, আমরা এখন এটা একটু শেখার চেষ্টা করব। এখন এটা শেখার জন্য কি করতে হবে? এটা শেখার জন্য আমাদেরকে একটা বক্স শিখতে হবে। এটা শেখার জন্য আমাদেরকে একটা কি করতে হবে? বক্স শিখতে হবে। বক্সটা কেমন হবে আমি সেটা বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন। এটা শেখার জন্য আমাদেরকে একটা বক্স শিখতে হবে এবং বক্সটা কেমন হবে আমি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, শেখার জন্য বক্সটা কেমন হবে আমি সেটা দেখাচ্ছি। ওকে, এরপর হচ্ছে আসসালামু আলাইকুম। আমি তো বাসায় ভাই, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে ফোন দিব আপনাদের। আমার ঘন্টা দেড়েক। ওকে, আসসালামু আলাইকুম।
এটা ইয়া হবে কি এত 1 2 3 4 5 6 7 8 দাঁড়ান, আমি আগে ছকটা লিখে নি, তারপর আপনারা কমপ্লিট করেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে এক, প্রথমে হচ্ছে এক, তারপর হচ্ছে দুই, দা বা দি, দা তারপর হচ্ছে প্রথম হচ্ছে তা বা দি, দেন হচ্ছে ত্রয়, দেন হচ্ছে চতুর, দেন হচ্ছে পঞ্চ, দেন হচ্ছে শর্ট বা ষোড়ো, দেন হচ্ছে শর্ট বা ষোড়ো, হবে না, আরো ছোট করে লিখতে হবে। ওকে, প্রথমে হচ্ছে এক, তারপর হচ্ছে দা বা দি, তারপর হচ্ছে ত্রয়, তারপর হচ্ছে চতু, তারপর হচ্ছে পঞ্চ, তারপর হচ্ছে শর্ট বা ষোড়ো, শর্ট বা ষোড়ো, শর্ট বা ষোড়ো, দেন হচ্ছে সপ্ত, দেন হচ্ছে অষ্ট বা অষ্টা, অষ্ট বা অষ্টা, দেন হচ্ছে নব, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে উনো, লাস্ট ওয়ান হচ্ছে উনো। এরকম একটা ছক কাটেন, বুঝতে পারছেন? এইরকম একটা ছক কাটেন। এইরকম এরকম একটা ছক কাটেন, ছক কাটেন। এরপর হচ্ছে একের সামনে এখানে লিখবেন হচ্ছে আহ উম, একের সামনে, মানে এটা হচ্ছে মনে করেন কলাম এ, এটা হচ্ছে কলাম বি, এটা কলাম সি, এটা কলাম ডি। ঠিক আছে, 1 নম্বর কলামে তো এটা লিখছেন এক দুই, তারপর হচ্ছে দা বা দি, then হচ্ছে এখানে লিখবেন 10 20 30 40। তবে মানে সামনাসামনি লিখতে হবে না, মানে র্যান্ডমলি, মানে কোনোটার সামনে লিখতে হবে এরকম না, আপনি আপনার মতো করে লিখতে পারেন 10 20 30 40। আপনি চাইলে একবারই উপরে লিখে রাখতে পারেন, সমস্যা নেই, কোনোটা সামনাসামনি হইতে হবে এরকম না। আচ্ছা, এরপর হচ্ছে 10-এর সামনে এখানে লিখবেন হচ্ছে 11 থেকে আহ 11 থেকে আচ্ছা না, এই এই ঘরের মধ্যে হচ্ছে এটা লিখেন, এই ঘরের মধ্যে লিখেন হচ্ছে 11 থেকে 11 থেকে 19, 11 থেকে 18, দেন হচ্ছে 21 থেকে 28, দেন হচ্ছে 31 থেকে 38, দেন হচ্ছে 41 থেকে 48, 41 থেকে 48। আচ্ছা, আর এখানে লিখবেন হচ্ছে এই যে বরাবর এটা লিখছেন, এই বরাবর লিখবেন 10 20 30 40, 10 20 30 40। আর এখানে লিখবেন দশম, এখানে লিখবেন বিংশ, এরপর লিখবেন ত্রিংশ, এরপর লিখবেন ত্রিংশ, এরপর লিখবেন চত্বারিংশ। আগে এটা লিখেন, পরে আপনাকে হচ্ছে আমি এই ছকের ম্যাজিকটা দেখাবো, এই ছক দিয়ে কিভাবে ম্যাজিকটা করা যায় সেইটা আমি ম্যাজিকটা দেখাবো, আগে আপনি এটা লিখেন। ঠিক আছে, আচ্ছা লেখা শেষ, ওকে গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। লেখা শেষ, এবার আমি আপনাকে একটা কথা বলবো, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করব হচ্ছে আহ ক্রমবাচক রূপ। এখন ক্রমবাচক রূপটা কি? ক্রমবাচক রূপটা হচ্ছে মনে রাখবেন যে একের জন্য হচ্ছে প্রথম, ঠিক আছে, একের জন্য কি, একের জন্য হচ্ছে প্রথম, দুইয়ের জন্য কি দ্বিতীয়, তিনের জন্য তৃতীয়, চারের জন্য চতুর্থ, পাঁচের জন্য কি পঞ্চম, ছয়ের জন্য ষষ্ঠ, সাতের জন্য সপ্তম। এগুলো আপনারা 1 থেকে 9 পর্যন্ত কিন্তু এমনি পারি, তাই না? 1 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত আমরা এমনিতেই পারি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা এখন যে ধাপটা শিখবো, মানে এই যে ছকটা, এই ছকের ধাপের মাধ্যমে আমরা এখন শিখতে পারবো 1 থেকে 48 সংখ্যা পর্যন্ত সংখ্যার বিন্যাস। কত পর্যন্ত? 1 থেকে 48 সংখ্যা পর্যন্ত সংখ্যার আমরা ক্রমবাচক রূপগুলো শিখতে পারবো। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া 1 থেকে 48 কেন, এটা 50 কেন হইলো না, বা এটা 100 কেন হইলো না, এটা 40 কেন হইলো না, 45 কেন হইলো না, 1 থেকে 48 কেন হইলো? ওকে, এটার উত্তরটা হচ্ছে মনে রাখবেন। আচ্ছা, মনে রাখবেন আমাদের যে আমাদের যে ওটা কি বলে, আমাদের যে সংখ্যাবাচক শব্দগুলো, এই শব্দগুলো আপনি একটু চিন্তা করেন, আপনি যে 10 20 পর্যন্ত এটা পারেন, ওই যে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, এটা কিন্তু আপনি কোনো বইতে পড়েন নাই, কিন্তু তারপর আপনি পারেন। কিন্তু আবার দেখেন 21 22 23 24 এটা কিন্তু আপনি পারেন না। প্রশ্ন হচ্ছে ভাই কেন পারেন না?
একটু চিন্তা করেন কেন পারেন না। বিকজ পারেন না একটা কারণ, সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনি আগে কোথাও পড়েন নাই। আর আপনি পারেন, এই তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে ভাই পারি কেন? ওকে, পারি এটার কারণ হচ্ছে এই ওয়ার্ড গুলো যেগুলো আমরা পারি সেগুলো শুনতে 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 আমাদের কানে ওয়ার্ড গুলো বসে গেছে, অভ্যস্ত হয়ে গেছে আমরা এই ওয়ার্ড গুলো শুনতে শুনতে, এই কারণে ওয়ার্ড গুলো সম্পর্কে আমরা পারি। আমরা বারবার শুনেছি চতুর্দশ শতকে এটা হয়েছে, ষষ্ঠদশ শতকে বাংলা ভাষার উৎপত্তি, চর্যাপদ হয়েছে, চর্যাপদ লেখা হয়েছে, ঠিক আছে, দশম শতাব্দী পর্যন্ত এটা লেখা হয়েছিল, ত্রয়োদশ শতাব্দীতে আমাদের এটা হয়, অষ্টাদশ শতাব্দীতে আমাদের নতুন গদ্য সাহিত্যের সূচনা শুরু হয়, মধ্যযুগের সময়সীমা হচ্ছে এত শতক পর্যন্ত। তার মানে এই যে শব্দগুলো ত্রয়োদশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ, এই ওয়ার্ড গুলো আমরা শুনেছি, কিন্তু আপনি সর্বোচ্চ শুনছেন কোন পর্যন্ত? এই যে একবিংশ শতাব্দী পর্যন্ত। এরপরে কিন্তু আপনি শুনেন নাই। কেন শুনেন নাই? কারণ এখনো দ্বাবিংশ শতাব্দী আসে নাই, এই জন্য শুনেন নাই। একবিংশ শতাব্দী চলছে, এই জন্য আপনি একবিংশ শতাব্দী শুনছেন। একবিংশ শতাব্দী যখন শেষ হয়ে যাবে তখন দ্বাবিংশ শতাব্দী আপনি শুনবেন, তখন দ্বাবিংশ শতাব্দী আপনি জানবেন। ব্যাপারটা হচ্ছে এইটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই এই যে 1 থেকে 48 পর্যন্ত আমি বললাম, এই 1 থেকে 48 বলার পেছনের প্রধান কারণটা হচ্ছে আমাদের যিনি ব্যাকরণের গুরু, মানে গুরুরও গুরু, গুরুদেরও গুরু কে বলেন? ব্যাকরণের জন্য বাংলা ব্যাকরণের গুরুদেরও গুরু কে? আচ্ছা, বাংলা ব্যাকরণের গুরুদের গুরু যাকে বলা হয়, তিনি আমাদের প্রথম বাংলা ব্যাকরণবিদ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ বইটার যিনি রচয়িতা অর্থাৎ রাজা রামমোহন রায়। তার যে বই অর্থাৎ গৌড়ীয় ব্যাকরণ, এই গৌড়ীয় ব্যাকরণ বইয়ের মধ্যে 1 থেকে 48 পর্যন্ত সংখ্যার ক্রমবাচক রূপ তিনি উল্লেখ করেছেন। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে আমরা এখন যে শব্দগুলো শিখবো, এই শব্দগুলোর 1 থেকে 48 পর্যন্ত সংখ্যার ক্রমবাচক রূপটা সরাসরি গৌড়ীয় ব্যাকরণ বইতে আমাদের রাজা রামমোহন রায় যে স্যার, তিনি যেটা লিখে দিয়েছেন বা তিনি যেটা শিখিয়েছেন আমরা সেভাবেই শিখবো। কিন্তু এরপরে 49 থেকে তার বইতে পাওয়া যায় না, তার বইতে পাওয়া যায় না। 49 থেকে যে সংখ্যাবাচক শব্দগুলো তৈরি হয়েছে ক্রমবাচক রূপ, সেগুলো হচ্ছে আধুনিক ভাষা বিজ্ঞানীরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার সহ প্রমুখ যারা ভাষা বিজ্ঞানী আছেন তারা তৈরি করেছেন। তো এই জিনিসটা হচ্ছে আমরা মানে তাদের মতো করে শিখবো। এই কারণে 1 থেকে 48 পর্যন্ত সংখ্যার ক্রমবাচক রূপটা হচ্ছে একরকম, 49 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা আরেক রকম। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইবার আসেন আচ্ছা এইবার আসেন তাহলে 1 থেকে 48 পর্যন্ত সংখ্যার ক্রমবাচক রূপটা আমরা কিভাবে পারবো। এখন কিভাবে পারবো সেটা আমি আপনাদেরকে ছকটা ভালো করে, ছকটা লেখা হয়েছে না, এবার শুধু মনে মনে থিমটা বুঝেন। যদি না পারেন তাহলে আরেকবার ক্লাসটা দেখবেন, বুঝে গেছেন। শুনেন, প্রথম কথা হচ্ছে আগে বুঝেন যে কোন জায়গায় যদি 1 থাকে, 1 এর পরিবর্তে বলতে হবে 1, 2 এর জন্য দা বা দি, 3 এর জন্য ত্রয়, 4 এর জন্য চতু, 5 এর জন্য পঞ্চ, 6 এর জন্য ষট বা 16, 7 এর জন্য সপ্ত, 8 এর জন্য অষ্ট, 9 এর জন্য নব। এটা কি? এটা পরে, এটা আপাতত দেখার দরকার নেই, যে উনো এটা আপাতত দেখার দরকার নেই। ওকে, এবার এটা দেখেন খালি। তাইলে ব্যাপারটা হচ্ছে 1 এর জন্য 1, 2 এর জন্য এগুলা। আচ্ছা, এখন মনে রাখবেন যদি 1 থেকে 48 পর্যন্ত কোন সংখ্যার ক্রমবাচক রূপ জানতে চায় এবং সেটা যদি 3 নাম্বার কলামের ক্রমবাচক রূপটা হয়, কলাম নাম্বার 3 যদি এরকম হয় যে কলাম নাম্বার 3 এর ক্রমবাচক রূপ জানতে চাইছে, কলাম কত? কলাম নাম্বার 3 এর ক্রমবাচক রূপ জানতে চাইছে, তাহলে উত্তর হচ্ছে কলাম 4। সহজ কথা, কলাম নাম্বার 3 এর ক্রমবাচক রূপ যদি জানতে চায় তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে কলাম 4। মানে কি ভাই? মানে মনে করেন চাইছে 10 এর ক্রমবাচক রূপ কত, তাহলে দশম, 20 এর বিংশ, 30 এর ত্রিংশ, 40 এর চত্বারিংশ। বুঝছি জিনিসটা? সিম্পল বিষয়। যদি বলে 10 এর ক্রমবাচক রূপ কত? দশম, 20 এর বিংশ, 30 এর ত্রিংশ, 40 এর চত্বারিংশ। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল 10, 20, 30, 40 এ পর্যন্ত। এখন যদি ভাই 10, 20, 30, 40 এর পরে আসে, এখন প্রশ্ন হচ্ছে ভাই যদি 10, 20, 30, 40 এর পরে আসে তাহলে কি হবে? আচ্ছা, যদি 10, 20, 30, 40 এর পরে আসে মানে হচ্ছে মানে এগুলো ছাড়া অন্যটা আসে, অর্থাৎ ধরেন কলাম নাম্বার 2 এর যে কোনো সংখ্যা যদি আসে, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 2 মানে কি? মানে ধরেন এই যে 11 থেকে 18 যে কোনো সংখ্যা, অথবা 21 থেকে 28, অথবা 31 থেকে 38, অথবা 41 থেকে 48, এই ধরনের কোন একটা সংখ্যার যদি ক্রমবাচক রূপ জানতে চায় তখন কি হবে? ওকে, কলাম নাম্বার 2 এর ক্রমবাচক সংখ্যা ধরেন 37 ধরে নিলাম, সাপোজ 37। এখন 37 এর ক্রমবাচক রূপ জানতে চাইছে, তা আমার কি করতে হবে? এখন আমি প্রথমে শব্দটাকে ভেঙে ফেলবো। তাহলে শব্দটাকে ভাঙলে প্রথমে কি হবে বলেন তো? শব্দটাকে ভাঙলে প্রথমে হবে হচ্ছে, মানে ভাঙবো কিভাবে, এখানে ভাঙার একটা আবার ব্যাপার আছে। ভাঙবো কিভাবে? ভাঙতে হবে হচ্ছে আমাকে 7 + 30। এখন এটা নিয়ে আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই কেন 7 + 30? এটা তো মানে 8 + 29 এটা হইতে পারতো।
বা 40-3 এটা হইতে পারতো, বা 1+36 এটা হইতে পারতো না? কেন আমার 7+30 ভাঙতে হবে? বা 30+7 এটাও তো হইতে পারতো, কেন 7+30 হইতে হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই সংখ্যাগুলো 11 থেকে 18, এই 11 থেকে 18 পর্যন্ত সংখ্যার জন্য ক্রমবাচক রূপটা কত হবে, এটার জন্য প্রথমে হচ্ছে আমাকে যে সংখ্যাবাচক মানে ভাঙতে হবে, এটার জন্য বেঞ্চমার্কটা হচ্ছে এইটা। মানে 21 থেকে 28-এর যে কোনো সংখ্যার জন্য বেঞ্চমার্ক হচ্ছে এটা, 31 থেকে 38-এর যে কোনো সংখ্যার জন্য বেঞ্চমার্ক হচ্ছে এটা, 41 থেকে 48-এর যে কোনো সংখ্যার জন্য বেঞ্চমার্ক হচ্ছে কি এইটা। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে দেখেন আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে দেখেন আমাকে বলছে হচ্ছে 37। তাহলে 37 কে ভাঙতে গেলে আমরা কি পাবো? 37 কোন কলামের মধ্যে পড়ছে? মানে 31 থেকে 38 এই কলামের মধ্যে পড়ছে না? তাহলে ওটার বেঞ্চমার্ক কত? বেঞ্চমার্ক হচ্ছে 30। মনে রাখবেন বেঞ্চমার্ক সবসময় পেছনে বসাবেন, আর এছাড়া বাকি যত অংশ বাকি থাকবে সেটা আপনি সামনে বসাই দিবেন। তাহলে এবার বলেন 7+30 কেন হয়েছে, বুঝছেন? তাহলে এবার বলেন তো, যদি বলি এটা 24 তাহলে কত হবে? এটা হবে 4+20। ঠিক আছে, যদি বলি 44 তাহলে কত হবে? এটা হবে 4+40। বলেন বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই বলেন, এটা কি বুঝছেন? আচ্ছা, অন্বেষণ বইয়ে 10 লেখা। আচ্ছা আমি বলতেছি এটার কারণ বলতেছি, আসেন। অন্বেষণ বই একজন বলতেছে স্যার এখানে 10 লেখা। আচ্ছা এটার পেছনে কারণ বলতেছি। অ্যাকচুয়ালি 10-এর ক্রমবাচক রূপ দশম এটাই হবে, 10-এর ক্রমবাচক রূপ হবে দশম। কিন্তু এখানে 10 লিখেছি কেন? 10 লিখেছি হচ্ছে বাকি যে শব্দগুলো রয়েছে 10-এর ঘরের, মানে এই যে 11 থেকে 18 পর্যন্ত, এই প্রত্যেকটা শব্দের শেষে 10 এটাই ব্যবহৃত হয়। আপনি দেখবেন ছকের নিচে ওই দশম নিয়ে একটা পয়েন্ট লেখা আছে, ওই পয়েন্টের মধ্যে এই কথাটা লিখেছি আমি, যে 10-এর ক্রমবাচক রূপ মূলত দশম, তবে মানে 11 থেকে শুরু করে 18 পর্যন্ত বাকি ঘরগুলোর জন্য ব্যবহৃত হয় 10। যেমন দেখেন আমি যদি বলি 16, একটু চিন্তা করেন তো 16 কি হবে? এটা বলেন তো 16 কি হবে? 16 হচ্ছে 6+10, এরকম না? এখন প্রশ্ন হচ্ছে ভাই 6-এর ক্রমবাচক রূপ কত বলেন? 6-এর জন্য কি বসবেন? 6-এর জন্য হচ্ছে শর্ট বা 16। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করেন 6-এর জন্য হচ্ছে শর্ট, 6-এর জন্য হচ্ছে শর্ট, আর 10-এর জন্য কত? 10-এর জন্য হচ্ছে 10। তাহলে শর্ট প্লাস 10 ইকুয়াল টু কি? শর্ট প্লাস 10 ইকুয়াল টু 16। এই হচ্ছে শর্ট প্লাস 10। তাহলে 30 কি হবে? 7+30। 7-এর জন্য কত? 7-এর জন্য হচ্ছে সপ্ত, আর 30-এর জন্য হচ্ছে ত্রিংশ। তাহলে এবার বলেন 37-এর ক্রমবাচক রূপ কত? 37-এর ক্রমবাচক রূপ হচ্ছে সপ্তত্রিংশ। কনসেপ্টটা কি ক্লিয়ার? সিম্পল কনসেপ্ট ক্লিয়ার? এই যে দেখেন আমি যদি বলি 24, তাহলে 24 কত? 4+20। তাহলে 4-এর জন্য কত হবে? 4-এর জন্য হবে হচ্ছে চতু, 4-এর জন্য হবে চতু, আর 20-এর জন্য হবে হচ্ছে বিংশ। তাহলে 24 কি হবে? 24 হবে চতুর্বিংশ। কনসেপ্টটা কি ক্লিয়ার? 24 কি হবে? 24 হবে চতুর্বিংশ। কথা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে কলাম নম্বর 3 বা কলাম নম্বর 4, কলাম নম্বর 3-এর কোনো কোশ্চেনের যদি প্রশ্ন জানতে চায় তাহলে উত্তর হবে কলাম নম্বর 4। কলাম নম্বর 2-এর কোনো প্রশ্নের যদি শব্দের মানে ক্রমবাচক রূপ জানতে চায় তাহলে সেটাকে কি করতে হবে? সেটাকে ভাঙতে হবে। যেমন 37 বলে 7+30, ঠিক আছে, এবং 7+30 কেন হবে সেটা আমি ব্যাখ্যা করেছি। আচ্ছা 24 হচ্ছে 4+20, তাহলে 44 কি হবে? 4+40, তার মানে 4 কি হবে? 4 হচ্ছে চতু, 4 হচ্ছে কি হবে? চতু, আর 40 কি হবে? 40 হচ্ছে চত্বারিংশ। তার মানে ব্যাপারটা কি হবে? 44 হবে হচ্ছে চতুর্চত্বারিংশ। 44 কত হবে? 44 হবে হচ্ছে চতুর্চত্বারিংশ। কনসেপ্টটা কি ক্লিয়ার? 44 হচ্ছে চতুর্চত্বারিংশ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। ওকে ফাইন। তাইলে কোন সংখ্যার ক্রমবাচক রূপ কত? কোন সংখ্যার ক্রমবাচক রূপ কত? এইটা আশা করি আপনাদের ক্লিয়ার। কোন সংখ্যার ক্রমবাচক রূপ কত? এইটা আশা করি আপনাদের ক্লিয়ার 1 থেকে 48 পর্যন্ত। ও একটু বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে ভাই যদি 19 আসে, 19 অথবা 29 অথবা 39, যদি এগুলো আসে 19, 29 বা 39, এটার ক্ষেত্রে কি হবে? 19, 29 বা 39 এগুলোর ক্ষেত্রে কি হবে? আচ্ছা এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই যে উনো ফরম্যাটে যেতে হবে। এখন উনো মানে কি? উনো মানে হচ্ছে এক কম। উনো মানে কি? উনো মানে এক কম। মানে কি ভাই? মানে দেখেন, মানে ব্যাপারটা হচ্ছে এই যে ধরেন 37 হচ্ছে 7+30, যদি বলি 38, 38 কি হবে? 38 হচ্ছে 8+30। তার মানে 8+30 মানে কি? তার মানে হচ্ছে অষ্ট, অষ্ট, তারপরে 30-এর জন্য হচ্ছে ত্রিংশ, অষ্টত্রিংশ। ঠিক আছে, 8+30। কিন্তু তাই বলে যদি বলি আমি 39, এটা কিন্তু 9+30 না।
19, 29, 39 এই তিনটা সংখ্যার জন্য আপনাকে কি করতে হবে, পরবর্তী সংখ্যা থেকে 1 মাইনাস করতে হবে। তার মানে কি করতে হবে, তার মানে 39 হচ্ছে, এইখানেও ধরতে হবে হচ্ছে 40 মাইনাস 1। কথা বুঝতে পারছেন, 40 মাইনাস 1। আর এই মাইনাস 1 এর জন্য তখন উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে 1, আর 40 এর জন্য হচ্ছে 44। তার মানে 39 কি, 39 হচ্ছে 39। বুঝতে পারছেন? তাহলে যদি বলি ভাই 29, 29 কি হবে, ওকে ফাইন, 29 কি হবে চিন্তা করেন। 29 হচ্ছে 30 মাইনাস 1, তাহলে মাইনাস 1 এর জন্য কি, মাইনাস 1 এর জন্য 1, আর 30 এর জন্য হচ্ছে 30। তার মানে 29 কি হবে, 29 হবে 29। কনসেপ্ট ক্লিয়ার? 29 হবে হচ্ছে 29। আর যদি বলি 19, তাহলে 19 কি হবে, 19 হচ্ছে 20 মাইনাস 1, মাইনাস 1 এর জন্য 1 আর 20 এর জন্য 20, তাহলে 19 হচ্ছে 29। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? এবং এখন আপনি 1 থেকে 48 পর্যন্ত যে কোনো সংখ্যার ক্রমবাচক রূপ ইনশাল্লাহ বের করতে পারবেন। 1 থেকে 48 পর্যন্ত যে কোনো সংখ্যার ক্রমবাচক রূপ ইনশাল্লাহ বের করতে পারবেন। বলেন তো কি হবে? আচ্ছা, তাহলে আমরা আগে কোন পর্যন্ত পড়েছিলাম, 20 পর্যন্ত। তাহলে দেখেন 20 হচ্ছে 20, 21, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, পঞ্চবিংশ, ষোড়বিংশ বা ষটবিংশ, সপ্তবিংশ, অষ্টবিংশ বা অষ্টাবিংশ, তারপর হচ্ছে নবনা কিন্তু, তারপরে কি, তারপর হচ্ছে 29, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 30, তারপরে 31, দ্বাত্রিংশ, ত্রয়োত্রিংশ, চতুর্থিংশ, পঞ্চত্রিংশ, 16, 17, 38, নব হবে না, নব না, এটা হচ্ছে 39, তারপরটা হচ্ছে 44, তারপরটা হচ্ছে 41, দ্বাচত্রিংশ, ত্রয়োচত্রিংশ, চতুর্চত্রিংশ, পঞ্চচত্রিংশ, 16 সপ্তচত্রিংশ, অষ্টচত্রিংশ। এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ পারি। এখন প্রশ্ন হচ্ছে ভাই 48 পর্যন্ত তো পারি, এরপরে কি হবে? ওকে, এরপরে অর্থাৎ 49 থেকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যার ক্রমবাচক বের করার জন্য আপনাকে কি করতে হবে, এইখানে মনে রাখতে হবে ছকের শুধু প্রথম কলামটা মনে রাখলে চলবে, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। এখন প্রথম কলাম কেন, ধরেন আপনার পরীক্ষা প্রশ্ন আসে 75, এখন 75 এর ক্রমবাচক রূপ কত যদি জানতে চাই, আপনি কি করবেন, 50, 48 এর উপরে গেলে তখন কি করবেন, কোন সংখ্যাকে ভাঙতে হবে না, লাস্টের দিক থেকে আলাদা 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 করে প্রতিটা সংখ্যার ক্রমবাচক রূপ খালি বসায় দিবেন, লাস্টে বসায় দিবেন খালি তৃতীয়তম, শেষ। মানে কি, ধরেন এই যে 75 আসছে, তাহলে 5-এর ক্রমবাচক রূপটা কত, পঞ্চ। আচ্ছা, 7-এর ক্রমবাচক রূপটা কত, সপ্ত। তাহলে পঞ্চ সপ্ত লিখে ফেলছি না, এবার বসায় দেন লাস্টে খালি একটা তৃতীয়তম, দ্যাটস ইট, শেষ। পঞ্চ সপ্ততিতম, কথা কি বুঝতে পারছেন? পঞ্চ সপ্ততিতম, এটা হচ্ছে পঞ্চ সপ্ততিতম, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বলি আমি 84, তাহলে কি হবে, প্রথমে আছে 4, মানে উল্টা দিক থেকে আসতে হবে, তাহলে 4-এর জন্য হবে কি, চতু, 4-এর জন্য হবে চতু, আর 8-এর জন্য হচ্ছে অষ্ট, ঠিক আছে, 8-এর জন্য হবে অষ্ট, আর লাস্টে বসে যাবে তৃতীয়তম, তাহলে চতুর অষ্টাতিতম, ঠিক আছে, চতুর অষ্টাতিতম। কনসেপ্টটা কি ক্লিয়ার? চতুর অষ্টাতিতম। আচ্ছা, একজন প্রশ্ন করছে নবপঞ্চাশতম না ভাইয়া, আপনি মনে করছেন 49-এর ক্রমবাচক রূপ নবপঞ্চাশতম, না, নবপঞ্চাশতম মানে কি, নবপঞ্চাশতম এটা আসলে হয় না। চতুর অষ্টাদীতম, এই তো বুঝে গেছেন। তাহলে যদি বলি আমি, বলেন তো 92, যদি বলি 92, তাহলে কি হবে, তাহলে 92, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে 2 আছে, তাহলে 2-এর জন্য হচ্ছে দা বা দি, আর 9-এর জন্য হচ্ছে নব, তাহলে দা নব, আর লাস্টে হচ্ছে তৃতীয়তম, তাহলে দা নবতিতম বা দি নবতিতম, তাহলে দা নবতিতম বা দি নবতিতম। এই তো গুড, বুঝে ফেলছেন, এই তো বুঝে ফেলছেন, বুঝছেন না? তাহলে জিনিসটা খুবই সিম্পল। ওকে, ভেরি গুড, দা নবতিতম বা দি নবতিতম, গুড গুড, বুঝে গেছেন। তাহলে 49 থেকে মানে আপনারা ইনফিনিটি পর্যন্ত সংখ্যার ক্রমবাচক রূপ বের করতে পারবেন, কিন্তু প্যাচ লাগবে যখন কোন শব্দের শেষে শূন্য থাকবে। এখন যেমন কি, যখন কোন শব্দের শেষে শূন্য থাকবে, যেমন মনে করেন আমি বললাম 50, এখন 50-এর ক্ষেত্রে শূন্যর ক্ষেত্রে কি বসাবেন, এই তো এখানে একটা প্যাচ আছে, মনে রাখবেন শূন্যর ক্ষেত্রে বসবে হচ্ছে 10, বলেন শূন্যর ক্ষেত্রে কি বসবে, শূন্যর ক্ষেত্রে বসবে হচ্ছে 10, আর এই 5-এর ক্ষেত্রে কি বসবে, 5-এর ক্ষেত্রে বসবে হচ্ছে পঞ্চ। তাহলে ব্যাপারটা কি, মানে আগের মতোই, জাস্ট খালি শূন্যর জন্য বসবে 10, ঠিক আছে। তাহলে শূন্যর জন্য 10 যদি হয়, তাহলে 10 পঞ্চ, আর লাস্টে তৃতীয়তম, 10 পঞ্চতম, শেষ।
10 পঞ্চতিতম। বুঝতে পারছেন জিনিসটা? 10 পঞ্চতিতম। হ্যাঁ, 10 পঞ্চতিতম। ভেরি গুড, ভেরি গুড। তাহলে যদি বলি 60, এটা কি হবে বলুন তো? 60 কি হবে? 60 হচ্ছে 10 শট, 10 শট তিতম, 10 শট তিতম। আচ্ছা, যদি বলি 70, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 10 সপ্ততিতম, 10 সপ্ততিতম। যদি বলি 80, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 10 অষ্টতিতম, 10 অষ্টতিতম। যদি বলি 90, তাহলে 10 নবতিতম, 10 নবতিতম, 10 নবতিতম। যদি বলি 100, এখন কি বলবেন? এখন 100 কি বলবেন যে 10 10 একতিতম? না, এই জায়গাটা হচ্ছে প্যাচ। প্যাচটা হচ্ছে মনে রাখবেন 100, 1000 বা 1 লাখ, অর্থাৎ মানে 100-র গুণিতক যেগুলো আছে, 100-র গুণিতক যেগুলো আছে, বা 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 100-র গুণিতক যারা আছে তাদেরকে বলা হয় বেঞ্চমার্ক। বেঞ্চমার্ককে কখনো ভাঙা যাবে না। বেঞ্চমার্ককে কি করা যাবে না? ভাঙা যাবে না। তো বেঞ্চমার্ককে কি বলতে হবে? 100 হচ্ছে বলতে হবে শততম। 100 বলতে হবে কি? 100 বলতে হবে হচ্ছে শততম। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, যদি 200 বলে, তাহলে হচ্ছে 200 বললে কি হবে? 200 বললে হচ্ছে দা শততম বা দ্বি শততম। ঠিক আছে? 300 বললে ত্রয়োশততম, 400 বললে চতুর্শততম, 500 বললে পঞ্চশততম। আচ্ছা, একজন বলছে 100তম। না, 100তম না। আচ্ছা, একজন বলছে ভাই বলতেছেন চতুর কিন্তু লিখছেন চতু, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আসলে মানে ওই চতুর পর একটা বিসর্গ আছে, বিসর্গটা কারণে হচ্ছে র ব্যবহার করতেছি, কারণ রজাত বিসর্গ। তো এই রজাত বিসর্গের কারণে রটা উচ্চারণ আসতেছে, কিন্তু লেখার সময় লিখি নাই, বিসর্গ আসবে আর কি একটা। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এবার বলেন তো, যদি বলি 125, এটা কি হবে বলেন তো? 125 প্রথমে কি হবে? প্রথমে হবে পঞ্চ, প্রথমে হবে পঞ্চ, তারপর হবে দা বা দি, দা বা দি, তারপর হবে এক, দা বা দি এক, তারপর হচ্ছে তিতম। ঠিক আছে? তারপরে ব্যাপারটা হচ্ছে পঞ্চ দা এক তিতম, শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন? তাইলে আপনারা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যার ক্রমবাচক রূপ ইনশাল্লাহ আপনারা এখন বের করতে পারেন। ঠিক আছে? তাহলে আপনাদেরকে যদি বলি বলেন তো 62 এর ক্রমবাচক রূপ কত, তাহলে কি হবে? তাহলে হচ্ছে দা শর্ট তিতম, দা শর্ট তিতম। যদি বলি 54, তাহলে চতুর্পঞ্চতিতম। কথা বুঝতে পারছেন? চতুর্পঞ্চতিতম। আর যদি বলি 34, এটা কি হবে বলেন তো দেখি? 34 কি হবে দেখি বলেন তো? স্যার রিটেন কবে নেবেন? এই যে আপনাদের ক্লাস শেষ, প্রায় শেষ হয়ে গেলে তারপর রিটেন নিব, শুরু করব। ওকে, তাহলে বলেন বলেন 34 সেটা কি হবে? 34 কি হবে বলেন? 34 কি হবে? 34 কি হবে? 34 হচ্ছে চতুর্ত্রয়তিতম, চতুর্ত্রয়তিতম। কি এরকম হবে? না, এই তো পেস্টটা লাগাবেন। এই জায়গায় আসলে আপনারা যদি আগের মতো ভাঙেন তাহলে কিন্তু হবে না, কারণ এটাতে 1 থেকে 48-এর মধ্যে, 1 থেকে 48-এর মধ্যে জন্য ভাঙতে হবে কি হবে? 4 + 30, তাহলে 4-এর জন্য হচ্ছে চতুর, আর 30-এর জন্য হচ্ছে ত্রিংশ। তার মানে ব্যাপারটা হচ্ছে কি চতুর্ত্রিংশ। ঠিক আছে? ভেরি গুড। এই চতুর্চত্বরিংশ বলছেন কেন? চতুর্চত্বরিংশ যদি হয় তাহলে তো 44। চতুর্চত্বরিংশ তো 44, এটা তো চতুর্ত্রিংশ। বুঝেন নাই? 4 + 30, চতুর্ত্রিংশ। ওকে, যাই হোক, আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম যেটা নিয়ে, সেটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক বা আঙ্কিক সংখ্যা শেষ, পরিমাণ বা গণবাচক শেষ, ক্রম বা পূরণবাচক শেষ। আর লাস্ট ওয়ান যেটা 4 নম্বর, 4 নম্বর হচ্ছে তারিখবাচক সংখ্যা। 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে তারিখবাচক সংখ্যা। এখন তারিখবাচক সংখ্যাটা কত প্রকার? আসেন, তারিখবাচক সংখ্যা এটা কোনো প্রকার নাই। তারিখবাচক সংখ্যা হচ্ছে খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে বাংলা ভাষার যে তারিখ, সেই তারিখগুলোকে বলা হয় তারিখবাচক সংখ্যা। এখন তারিখবাচক সংখ্যা কি কি? যেমন মনে করেন পহেলা, ঠিক আছে, দেন হচ্ছে দোসরা, তেসরা, ঠিক আছে, দোসরা, তেসরা,
চৌঠা, এগুলো হচ্ছে তারিখবাচক সংখ্যা। পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো হচ্ছে তারিখবাচক সংখ্যা। ওকে, আচ্ছা একজন বলছে ভাইয়া 1000টা কি? 1000 হচ্ছে সহস্রতম, 1000 সহস্রতম শেষ। আচ্ছা আচ্ছা, ও ভালো কথা। একজন বলছে স্যার 59, 69, 89 এগুলো কি হবে, এটা বলবেন না? আচ্ছা হ্যাঁ, ওটা বলতেছি, দাঁড়ান, ভুলে গেছিলাম। আমি সরি সরি, একটা পয়েন্ট ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে সকল সংখ্যার শেষে 9 আছে, যেমন 59 বা 69 বা 79 বা 89, যে সকল সংখ্যার শেষে কি আছে? 9 আছে, ওই সকল সংখ্যার ক্ষেত্রে কি হবে? যে সকল সংখ্যার শেষে 9 আছে, ওই সকল সংখ্যার ক্ষেত্রে ওই আগের মতোই হবে, খালি ভাঙাটা আগের মতোই, বিশ্লেষণও আগের মতোই। তার মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনাকে প্রশ্ন করলো, 59, 59 ক্রমবাচক রূপ কত? এখন 59 জন্য আপনার কি হবে? 60 মাইনাস 1, মাইনাস 1 এর জন্য হচ্ছে উনো, মাইনাস 1 এর জন্য কি উনো। আর 60 ক্রমবাচক রূপ কত? 60 ক্রমবাচক রূপ হচ্ছে 10 শর্ট 10 শর্টিতম, তাই না? তার মানে 10 শর্টিতম। তবে এখানে একটা কথা আছে, মনে রাখবেন, যখনই এই 59 কোনো খেলা আসবে, মানে উনোর কোনো খেলা আসবে, তখনই উনোর পরে একটা 10 কাটা যাবে, উনোর পরে একটা 10 কাটা যাবে। এটা ম্যাথমেটিক্যাল টার্মস। এখন যদি প্রশ্ন করেন যে ভাই কেন, এটা আসলে ম্যাথ দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারবো, বাট আপনাদের মাথায় অনেকের থাকবে না। তারপরে আমি বুঝাই দিচ্ছি, যাদের রাখতে পারেন রাখলেন, যাদের রাখতে পারবেন না বুঝার দরকার নাই। সহজ কথা মনে রাখবেন, উনোর পরে একটা 10 কাটা, দুইটা থাকলে একটা কাটা, একটা থাকলে একটাই কাটা, তিনটা থাকলে একটা কাটা, দুইটা থাকবে, এরকম। আমি একটু ব্যাপারটা আপনাকে বুঝাই, খেয়াল করেন। আপনারা ছোটবেলা এভাবে পড়ছেন না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, পড়ছেন না? হ্যাঁ, এটা হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে যদি থাকে মনে করেন 1, এখানে থাকলে এখন কি হচ্ছে? এখন হচ্ছে মানে এখানে যদি শূন্য হয় তার মানে কি 10, তাই না? এখানে যদি 1 হয়, এখানে হইলে তার মানে কি 100, এখানে 1 আর এখানে শূন্য হলে 1000। তাহলে যতই পাশে আসবে সেটা কি? সেটা হচ্ছে 10 10 করে সংখ্যার মান বাড়তে থাকবে। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে, এটা কিসের ঘর? এটা হচ্ছে একক। এটা কিসের ঘর? একক। এটা কিসের ঘর? দশক। এটা কিসের ঘর? শতক। এটা কিসের ঘর? এটা হচ্ছে শতক। এটা সহস্র মানে হাজার, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার। এরপর এটা হচ্ছে অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, এরকম ছিল, তাই না? তো এখন দেখেন, এটা আমি আপনাকে বুঝাই। এই নিয়ম কি আপনি আবিষ্কার করছেন? এগুলা মানে নিয়ম, টেকনিক আমার বানানো, মানে টেকনিকটা আমার বানানো, কিভাবে সহজে করা যায়। কিন্তু এই শব্দগুলো আমি আবিষ্কার করি নাই, শব্দগুলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ভাষা বিজ্ঞানী যারা যারা আছে ওনারা বের করছেন। কিন্তু সিস্টেমটা কিভাবে করা যায় শর্টকাটে, মানে আমি আমার মতো করে টেকনিক করে নিছি। মানে এই সিস্টেমটা আমি আমার মতো করে বানায় নিছি, যে হ্যাঁ এইভাবে করলে সহজে মনে থাকবে স্টুডেন্টদের। ঠিক আছে, ওকে ফাইন। তো যেটা দেখেন, ব্যাপারটা হচ্ছে 0000, তারপর হচ্ছে এরকম। এখন দেখেন, আমি যদি বলি এরকম যে 10, কথাটা বুঝেন? এই যে আমি 59 কে বলছি, একটু দেখেন, 10 শর্টিতম, তাহলে উনো কি? উনো মানে -1, কথাটা বুঝেন? -1 কে গুণ করতে হবে 1 দিয়ে, কারণ এটা এককের ঘরে, এটা আছে দশকের ঘরে। তাহলে এটা দশকের ঘরে, তাহলে তার মানে দশকের ঘরে 10 মানে কি? শূন্য। তো দশকের ঘরে শূন্য দিয়ে গুণ করা মানে কি? তার মানে হচ্ছে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে 60। 60 মানে 60, এটা হচ্ছে মনে করেন যে মানে শর্ট। তো শর্টের ঘরে যদি থাকে, তাহলে এটা হচ্ছে কি? মানে এটা তো হচ্ছে একক, দশক, এটা হচ্ছে শতক, তাই না? তো শর্ট মানে কি? 6। তো 6 কে গুণ করতে হবে কত দিয়ে? শত দিয়ে। আচ্ছা, এবার তাহলে খেয়াল করেন, -1 ইন্টু 1, তার মানে -1, 0 ইন্টু 10, তার মানে 0, আর প্লাস 6 100 কত হয়ে গেল? 6 100 হয়ে গেল 600। তার মানে আপনি যখন 10 শর্তিতম বলবেন, যদি বলেন, তাহলে এটা কত হয়ে যাবে? 600 মাইনাস 1, মানে 599 এর সংখ্যাবাচক রূপ বেরিয়েছে, মানে ক্রমবাচক রূপ বেরিয়েছে এটা 10 শর্তিতম। কিন্তু আপনি যখন উনো বলছেন, উনোর কারণে -1 হয়ে গেছে এককের ঘরে, তখন একটা 10 কেটে দিতে হবে। একটা 10 কেটে দিলে কি হবে? এটা যদি আপনি না ধরেন, তাহলে এটাকে কিন্তু আপনি তখন আর 100-র সাথে গুণ দিতে পারবেন না, কারণ এটা একক, এটা তখন দশক। দশক মানে কি? এটাকে গুণ দিতে হবে 10-এর সাথে, তাই না? এটাকে গুণ দিতে হবে কত সাথে? 10-এর সাথে। তো 10-এর সাথে যদি গুণ দিই, তাহলে কত হবে? তাহলে গুণ দিলে হবে হচ্ছে 60। তাহলে 60, 6 10 কে 60 মাইনাস 1, অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে 59। জিনিসটা কি বুঝছেন? বুঝলে বুঝছেন, না বুঝলে না বুঝছেন। না বুঝলে মনে রাখার কোনো দরকার নাই। এটা একটা ম্যাথ, যার মাথায় ম্যাথ সহজে ঢুকে তার বুঝার কথা, যার মাথায় ঢুকবে না তার না বুঝার দরকার, তার বুঝার দরকার নাই।
সহজে মনে রাখবেন 59 যদি থাকে 59, 69, 79, সেক্ষেত্রে সংখ্যাবাচক গ্রুপ যেভাবে বের করতেন নর্মালি সেভাবে বের করবেন, লাস্টে একটা খালি ওই 19 জন্য একটা 10 কেটে দিবেন, শেষ কাহিনী খালাস। কথা বুঝতে পারছেন? 19 জন্য একটা 10 কেটে দিবেন, মানে হচ্ছে আমি আপনাকে কয়েকটা সংখ্যা করে দেখাই। ধরি বলি 79, তাহলে 79 হচ্ছে 80 - 1, -1 এর উচ্চারণ হবে উনো, -1 এর জন্য উচ্চারণ হবে উনো, আর এই 80-র জন্য হবে হচ্ছে 10 অষ্ট 10 অষ্টতিতম, 10 অষ্টতিতম, দ্যাটস ইট। এরকম না? এখন কি করবেন, এই উনোর জন্য একটা 10 কেটে দিবেন, তার মানে 19 অষ্টতিতম, শেষ 19 অষ্টতিতম। কথা বুঝতে পারছেন? 19 অষ্টতিতম। ওকে ফাইন। এবার দেখেন যদি বলি আমি তাহলে 89, তাহলে 89 কি হবে? 89 হচ্ছে 90 - 1, তাহলে -1 এর জন্য প্রথমে কি হবে? -1 এর জন্য প্রথমে হবে 19, এরপরে কি আছে? এরপর হচ্ছে 0, 10-এর জন্য 0-এর জন্য হবে 10, 9-এর জন্য হবে 9, আর লাস্টে হবে তিতম। আর এই যে যেহেতু 19 বসছে এই জন্য এই 10-এর ভ্যালু হবে না, তার মানে 89তম, শেষ। এবার বুঝছেন? এবার কি ক্লিয়ার? এবার বুঝছেন? যারা কমেন্ট করতেছিলেন দুই একজন যে স্যার মাথার উপর দিয়ে গেছে বুঝি নাই, এটা কি বুঝছেন? এখন প্রশ্ন করছে স্যার, একজন বলছে স্যার অঙ্ক তো ডান দিক থেকে হিসাব করা হয়। ওরে ভাই, অঙ্ক তো ডান দিক থেকে হিসাব করা হয়, ঠিক আছে, মানে একক দশক শতক হাজার, কিন্তু আপনাকে তো বুঝতে হবে আপনি তো অঙ্কের ভাষায় হিসাব করতেছেন না, আপনি তো বাংলা ভাষায় হিসাব করতেছেন। বাংলা লেখাটা তো আপনি বাম দিক থেকে লিখছেন, বাংলা লেখাটা বাম দিক থেকে লিখছেন না? তো বাংলা লেখাটা যখন আপনি লিখছেন তখন তো আপনি এদিক থেকে ধরবেন। কথা বুঝেন নাই? ওকে, পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার 99 কি হবে? ভেরি গুড কোশ্চেন। যদি বলি 99, তো 99 এর ক্ষেত্রে আবার এক্ষেত্রে মনে রাখতে হবে 99 এর ক্ষেত্রে আবার 100 - 1 করা যাবে না। কেন করা যাবে না? কারণ 100 হচ্ছে বেঞ্চমার্ক, বেঞ্চমার্ককে তো আর আপনি ভাবে ভাঙতে পারবেন না যে মানে 10 একটিতম ভাঙতে পারবেন? তাহলে এটা কি বেঞ্চমার্ককে বলতে হবে শততম, তাহলে শততমকে যদি আমি বলি তাহলে 69তম, এটা জীবনে বলছেন না। সো 99 এর ক্ষেত্রে বেঞ্চমার্কের আগের সংখ্যাকে যদি ভাঙেন তাহলে ওইটার ক্ষেত্রে যতবার 9 আছে ততবার নব বলতে হবে, তাহলে এটার জন্য নব, এটার জন্য নব, তাহলে কি হবে? নব নবতিতম, নব নবতিতম, শেষ কাহিনী খালাস। 9 যতবার আছে ততবারের জন্য নব নবতিতম। কনসেপ্টটা কি ক্লিয়ার? 9 যতবার আছে ততবার জন্য নব নবতিতম, এটার জন্য বেঞ্চমার্ক 9 ধরা যাবে না। সবাই কি বুঝছেন না বুঝেন নাই? সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝছেন সবাই? ভাই বুঝছি 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 বুঝছি, ওকে ভেরি গুড, ঠিক আছে, কে বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 1 2 3 4 5 6 7 8 মানে এগুলো তো আমরা ক্রমবাচক গ্রুপ গুলো পড়ছি। এখন ক্রমবাচক গ্রুপ আমাদের শেষ, ক্রমবাচক গ্রুপের সাথে 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 আমাদের কিন্তু আগের অঙ্ক বা আঙ্কিক সংখ্যা আর পরিমাণ বা গণনাবাচক সংখ্যা এই দুইটা কিন্তু শেষ। তাহলে যেহেতু এই দুইটা আমাদের শেষ, এখন আমরা কি করব? এখন আমরা কি করব? পরিমাণ বা গণনাবাচক সংখ্যার অঙ্ক বা আঙ্কিক সংখ্যার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন আমাদের শিখতে হবে। যেমন মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে এক এককের, এরকম প্রশ্ন আসে যে এক এককের 2/1 ভাগকে কি বলে? দুই ভাগের 2/1 ভাগকে এক ভাগকে ভাগকে কি বলে? ওকে, এক এককের 2/1 ভাগকে কি বলে? উত্তর হচ্ছে অর্ধেক। এক এককের 2/1 ভাগকে কি বলে? উত্তর হচ্ছে অর্ধেক। যদি বলে এক এককের এক এককের 3/1 ভাগকে কি বলে? 3/1 ভাগকে কি বলে? 3/1 ভাগকে কি বলে? ওকে, এক এককের 3/1 ভাগকে কি বলে? 3/1 ভাগকে বলে হচ্ছে তেহাই, তেহাই অথবা অথবা 1/3, তেহাই অথবা 1/3, তেহাই অথবা 1/3। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে এক এককের নাম্বার হচ্ছে এক এককের 3/1 ভাগকে কি বলে? কারণ হচ্ছে তেহাই বা 1/3। এক এককের
চার ভাগের এক ভাগকে কি বলে? চার ভাগের এক ভাগকে কি বলে? চার ভাগের এক ভাগকে কি বলে? ওকে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা বহুবার আসে। এককের চার ভাগের এক ভাগকে বলে হচ্ছে পোয়া, অথবা সিকি, অথবা পোয়া বা সিকি। মানে মনে করেন চার ভাগের এক ভাগ, তাহলে পোয়া বা সিকি, অথবা সিকি, অথবা এক চতুর্থাংশ, এক চতুর্থাংশ, অথবা চৌথা, ওকে। তাহলে এক এককের চার ভাগের এক ভাগকে কি বলে? চার ভাগের এক ভাগকে বলে হচ্ছে এক চতুর্থাংশ, অথবা চৌথা, বা পোয়া বা সিকি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা কি? এটা আমরা দেখলাম। তাহলে এক এককের দুই ভাগের এক ভাগকে কি বলে? দুই ভাগের এক ভাগকে বলে হচ্ছে অর্ধেক। তিন ভাগের এক ভাগকে বলে তেহাই, অথবা এক তৃতীয়াংশ। আচ্ছা, চার ভাগের এক ভাগকে বলে হচ্ছে পোয়া, সিকি, এক চতুর্থাংশ বা চৌথা। ওকে, আচ্ছা, পোয়া, সিকি, এক চতুর্থাংশ বা চৌথা। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার? একটু খেয়াল করে দেখেন, এই জন্য কিন্তু আমরা ওই যে যখন দোকানে যাই বলি, ভাই আমাকে এক পোয়া চাল দেন। এক পোয়া মানে কি? 1000 গ্রামের চার ভাগের এক ভাগ, মানে 250 কিলো, তাই না? 250 কিলো চাল দেন, মানে কি 1 কেজি চাল দেন। ঠিক আছে, সরি, এক পোয়া চাল দেন। তারপরে সিকি বলা হয় কেন? 25 পয়সা, যেটা এই 25 পয়সাটাকে বলা হচ্ছে সিকি পয়সা। কেন 25 পয়সাকে সিকি পয়সা বলা হয়? বিকজ এক সিকি করে 4টা সিকি নিয়ে কি হয়? 1 টাকা। 4 25 100, তার মানে 100 পয়সায় 1 টাকা। তার মানে 25 25 25 25, 4 25 কত হবে? 1 টাকা হবে। বুঝতে পারছেন জিনিসটা? ওকে, ফাইন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। জিনিসটা কি সবাই বুঝছেন? ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখেন, এবার হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে তারিখবাচক সংখ্যা। আচ্ছা, তারিখবাচক সংখ্যাটা কি? তারিখবাচক সংখ্যা হচ্ছে বাংলা যে তারিখগুলো আছে, যেমন পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলাকে বলা হয় তারিখবাচক সংখ্যা। পহেলা, দোসরা, তেসরা, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলাকে বলা হচ্ছে তারিখবাচক সংখ্যা। এবং ভালো করে খেয়াল করে দেখেন, দিস ওয়ান ইজ চৌঠা। এটা হচ্ছে তারিখবাচক। কিন্তু যদি বলি চৌথা, এটা কিন্তু কি হবে? চৌথা, এটা কিন্তু কি হবে? এটা হচ্ছে ওই পরিমাণ বা গণনাবাচক। বুঝতে পারছেন? কারণ এক এককের চার ভাগের এক ভাগ, এটাকে আমি বানান করে লিখছি। সো চৌথা বললে পরিমাণবাচক, আর চৌঠা বললে কি? তারিখবাচক। খুব ভালো করে মাথা রাখতে হবে এটা। পরীক্ষার হলে প্রশ্ন আসলে অনেকে প্যাচ লাগায় দেয়। আচ্ছা, আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তারিখবাচক সংখ্যার এই প্রথম 4টা আসছে হচ্ছে হিন্দি থেকে। কোথা থেকে আসছে? হিন্দি থেকে আসছে। যেমন দেখেন, হিন্দিতে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলো মানে খুব বেশি বলি। ঠিক আছে, বা হিন্দিতে ওয়ার্ডগুলো বেশি শোনা যায়। পেহলা নশা, পেহলা কুমার। ঠিক আছে, অবশ্য আপনাদের জন্য এরকম না, আপনাদের জন্য হচ্ছে দুসরা নেশা, তিসরা কুমার। বেসিক্যালি যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছেন, এদের এখন মনে করেন চোখে রঙিন চশমা দেওয়ার মতো বয়স। ঠিক আছে, এখন হচ্ছে দেখবেন যে তিসরা নেশা, চৌঠা কুমার চলে আসছে আপনার লাইফে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এই পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো হচ্ছে হিন্দি শব্দ। তো এগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে মানে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। তবে এরপর 5 থেকে শুরু করে 18 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এই প্রতিটা সংখ্যার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ই। মানে 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 10ই, 11ই, 12ই, 13, 14, 15, 16, 17, 18, এগুলো হচ্ছে ই। আর 19 থেকে শুরু করে 32 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, এই 19 থেকে 32 পর্যন্ত হচ্ছে 14টা সংখ্যা রয়েছে। এখানে রয়েছে 14টা সংখ্যা। 5 থেকে 18 পর্যন্ত, 19 থেকে 32 পর্যন্ত রয়েছে 14টা সংখ্যা। এখানে হচ্ছে ব্যবহার করতে হবে হচ্ছে সে। এখানে ব্যবহার করতে হবে কি? এখানে ব্যবহার করতে হবে হচ্ছে সে। যেমন 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এরকম। কথা বুঝতে পারছেন? তাহলে এইবার আসেন, তাহলে এবার হচ্ছে এগুলোর জন্য ব্যবহৃত হবে সে। আচ্ছা, এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার 32-এ, তার মানে কি 32-এ মাস হয়? এই জায়গাটা আপনার একটা কনফিউশন থাকতে পারে। স্যার 32-এ মানে এটা আবার কেমন? 32 তারিখ কোন মাসে আছে? 31 তারিখ পর্যন্ত তো আছে জানলাম, 32 তারিখ তো কোন মাসে থাকার কথা না। আচ্ছা, এখন এই জায়গাটার ব্যাপারটা হচ্ছে
আমাদের বাংলা একাডেমির যে বাংলা ব্যাকরণ অভিধান, সেই বাংলা ব্যাকরণ অভিধানের সংখ্যাবাচক শব্দ অধ্যায়ে পরিমাণবাচক তারিখবাচক সংখ্যা দেওয়া আছে 32টা। কটা দেওয়া আছে? 32টা। যদিও বাংলা মাসে কোনো জায়গায় 32 সংখ্যা নাই, বাংলা মাসে কোনো জায়গায় 32 সংখ্যা নাই। অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, তারপর হচ্ছে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই যে 12 মাস, এই 12 মাসের কোন জায়গার মধ্যে 32 তারিখ নাই, হাইয়েস্ট 31 তারিখ আছে। কিন্তু বাংলা একাডেমির অভিধানে দেওয়া আছে যে 32 তারিখ, এবং এই ক্ষেত্রে আমাদের 32 তারিখ মনে রাখতে হবে। তবে এক্ষেত্রে আমি বলে রাখা ভালো, কলকাতায় অর্থাৎ আমাদের বাংলাদেশের সীমারেখার বাইরে ভারতে কলকাতায় কিছু জায়গায় মানে জ্যৈষ্ঠ মাসে 32 তারিখ এটা ক্যালকুলেট করা হয়। জ্যৈষ্ঠ মাসে 32 তারিখ ক্যালকুলেট করা হয়। আই ডোন্ট নো যে আমি আপনাদের বইয়ের মধ্যে ছবি দিয়েছি কিনা 32 তারিখের। দেওয়ার কথা যদি না দিয়ে থাকি তাহলে আমি আপনাকে, মানে আগের বছর দিয়েছিলাম, এখন এই বছর দিছি কিনা আমার মনে নাই এক্স্যাক্টলি, দাঁড়ান আমি একটু চেক করি। আগের বছর দিয়েছিলাম সংখ্যাবাচক শব্দ অধ্যায়ে তারিখবাচক এর মধ্যে 32 জ্যৈষ্ঠ, এটা আমি ছবি দিয়েছিলাম। আমি জানি না এবছর দিয়েছি কিনা। হ্যাঁ, এবছরও দিয়েছি। ক্যালেন্ডারের একটা ছবি দেওয়া আছে এখানে, এই যে সংখ্যাবাচক শব্দের মধ্যে, সংখ্যাবাচক শব্দের মধ্যে ক্যালেন্ডারের একটা ছবি দেওয়া আছে, এবং এই ক্যালেন্ডারের ছবির মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে 32 তারিখ, বুঝতে পারছেন? এখানে দেওয়া আছে 32 তারিখ। ওকে, অন্বেষণে আছে, ধ্রুবতেও আছে। ওকে ফাইন। সো এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে যদি বলে তারিখবাচক সংখ্যা কয়টা, আপনাকে বলতে হবে 32টা। 32 না থাকলে 31 দিতে পারবেন, বাট 32 থাকলে 32 দিতে হবে। ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার, গোটা দেশটাই ছারখার হয়ে গেছে, এটা বোর্ড বইতে লিখছেন। গোটা দেশটাই ছারখার হয়ে গেছে, এটা বোর্ড বইতে অনির্দিষ্ট দেওয়া না ভাইয়া, না অনির্দিষ্ট দেওয়া না। আপনার ওখানে বইয়ের মধ্যে ব্র্যাকেট দিয়ে অনির্দিষ্ট দেওয়া লেখা নাই, ওখানে বলা আছে যে গোটা শব্দটি বচনবাচক শব্দের পূর্বে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দুটোই প্রকাশ করতে পারে। ঠিক আছে, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দুটোই প্রকাশ করতে পারে গোটা শব্দটি। গোটা দেশটাই ছারখার হয়ে গেছে, এটা বোঝাচ্ছে নির্দিষ্টতা। আর আরেকটা যেটা আছে যে গোটা পাচ্ছে কামানো, এটা বোঝাচ্ছে অনির্দিষ্টতা। কনসেপ্টটা কি ক্লিয়ার? 14টা বর্ণ, 14টা হচ্ছে বর্ণ, মানে 5 থেকে 18 পর্যন্ত 14টি বর্ণ, মানে 14টি তারিখ। এই 14টি তারিখের ক্ষেত্রে বসাচ্ছে ই। আর এখানেও 19 থেকে 32 পর্যন্ত 14টি তারিখ, এই 14টি তারিখের ক্ষেত্রে বসাচ্ছে সে। এই 14টি তারিখের ক্ষেত্রে কি বসে? সে। তাহলে এই পর্যন্ত আমাদের তারিখবাচক সংখ্যা মানে সংখ্যাবাচক শব্দ শেষ। তবে এখনো আছে মূল টুইস্ট। মূল টুইস্টটা কি ভাই? এতক্ষণ আমরা শিখছি তারিখবাচক বা সংখ্যাবাচক শব্দের মানে তারিখবাচক, পরিমাণবাচক, তারপর হচ্ছে অঙ্ক বা আঙ্কিক সংখ্যা বা ক্রমবাচক, এই সংখ্যার পুরাতন বোর্ড বই অনুযায়ী এখন নতুন বোর্ড বইয়ে এই পুরা সংখ্যাবাচক শব্দের ইকোসিস্টেমটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। এখন কি করছে দেখেন, এখন নতুন বইতে কি করছে, সংখ্যাবাচক শব্দ, নতুন বইতে কি করছে, সংখ্যাবাচক শব্দ করছে মাত্র 2 প্রকার। কয় প্রকার? মাত্র 2 প্রকার। যাদের কাছে বই আছে আপনারা দেখতে পারেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখন নতুন বইতে করছে কি, নতুন বইতে অর্থাৎ অ্যাকর্ডিং টু 2022, অ্যাকর্ডিং টু সরি 2021 পরের যে বইটা ব্যাকরণ, এই বইতে কি করছে, সংখ্যাবাচক শব্দ হচ্ছে 2 প্রকার। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? সংখ্যাবাচক শব্দ হচ্ছে দেখবেন 2 প্রকার। 2 প্রকার কি দেওয়া আছে? 2 প্রকার দেওয়া আছে হচ্ছে 2 প্রকার দেওয়া আছে। 1 নম্বর ক্রমবাচক, 2 নম্বর হচ্ছে 1 নম্বর দেওয়া আছে ক্রমবাচক, 1 নম্বর দেওয়া আছে ক্রমবাচক, আর 2 নম্বর দেওয়া হচ্ছে পরিমাণবাচক বা পূরণ, সরি 2 নম্বর দেওয়া হচ্ছে পূরণবাচক। 2 নম্বর দেওয়া আছে পূরণবাচক। অর্থাৎ কিন্তু আগে কিন্তু কি ছিল, আগে কিন্তু ভাই ক্রমবাচকের অপর নাম ছিল পূরণবাচক, মানে আগেরটায়, আগের যে বই সেই বই কিন্তু ক্রমবাচকের অপর নাম কি পূরণবাচক। কিন্তু এখনকার বইতে কি করছে, সংখ্যাবাচক শুধু আছেই মোট 2 প্রকার, 1 ক্রমবাচক 2 পূরণবাচক। এখন ক্রমবাচকের মধ্যে কোনটা? ক্রমবাচকের মধ্যে হচ্ছে 1 2 3 4 এভাবে করে, মানে যত পর্যন্ত যাবে সেটা হচ্ছে, মানে এখন এটা বানান করে লেখা থাক বা অঙ্কে লেখা থাক, এটা বানান করে লেখা থাক বা অঙ্কে লেখা থাক, ঠিক আছে, যেভাবে লেখা থাক, এই 1 2 3 4 সিরিয়াল বাই যেটা যাবে সেটা হচ্ছে ক্রমবাচক। এছাড়া বাকি যা আসবে সব পূরণবাচক। এখন পূরণবাচকের মধ্যে তারা আবার কি করছে, আচ্ছা পূরণবাচকের মধ্যে তারা আবার 3টা ভাগ করছে। একটা হচ্ছে সাধারণ পূরণবাচক, পূরণবাচকের মধ্যে তারা আবার কি করছে, পূরণবাচকের মধ্যে তারা আবার 3টা ভাগ করছে। একটা হচ্ছে সাধারণ পূরণবাচক, সাধারণ পূরণবাচক। আচ্ছা,
একটা হচ্ছে সাধারণ পূরণবাচক, একটা হচ্ছে তারিখ পূরণবাচক, একটা হচ্ছে ভগ্নাংশ পূরণবাচক। ঠিক আছে, একটা হচ্ছে তারিখ পূরণবাচক আর আরেকটা হচ্ছে ভগ্নাংশ পূরণবাচক, আরেকটা হচ্ছে ভগ্নাংশ পূরণবাচক। আচ্ছা, এখন সাধারণ পূরণবাচক কোনটা? যেমন মনে করেন সাধারণ পূরণবাচক হচ্ছে ওই যে যে সংখ্যাগুলো আছে, মানে মনে করেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যেটা আগে আসলেই আমরা মানে ইয়া করতাম, সাধারণ যেটা ক্রমবাচক বলতাম আমরা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে প্রথম এভাবে হোক বা এভাবে হোক, দ্বিতীয় এভাবে হোক বা এভাবে হোক। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন এই এতক্ষণ যেটা ক্রমবাচক শিখলেন আপনারা, যে 60, 70, 80, 90, ওইটা। তো এটা হচ্ছে মনে করেন সাধারণ। তারিখবাচক কি? তারিখবাচক হচ্ছে ওই যে পয়লা, দোসরা, তেসরা। ঠিক আছে, তাহলে পয়লা, দোসরা, তেসরা এগুলো বর্তমানে কি? বর্তমানে হচ্ছে পূরণবাচক। পূরণবাচকের মধ্যে হচ্ছে তারিখবাচক, মানে তারিখ পূরণবাচক। এরপর হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কি? এই যে 1.5, 2.5, ঠিক আছে, 1.5, তারপর হচ্ছে কি 2.5, তারপরে কি, তারপর হচ্ছে মনে করেন 3.25, 3.25, এগুলা। দ্যাটস ইট। কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, কিছুই করে নাই, খালি খিচুড়ি পাকাইছে নতুন বইতে। এখন আসলে কিছু করার নাই। এখন দেখেন, এখন আমি আপনাকে এটা পুরোটা লিখে দিয়ে নিচে একটা কথা লিখছি, সেটা কি? পরীক্ষার হলে প্রশ্নের অপশন বুঝে উত্তর দেখাবেন। নতুন ও পুরাতন বইয়ের তথ্য মিলিয়ে কখনো প্রশ্ন আসবে না। হয় নতুন বইকে অনুসরণ করবে, নয়তো পুরাতন বইকে। অনুশীলনীর অংশের প্র্যাকটিস করতে গেলেই তা বুঝে যাবেন। এবার এই যে অনুশীলনী অংশ, এই অনুশীলনী অংশের প্র্যাকটিসটা একটু করেন। প্র্যাকটিস করতে গেলেই আপনি দেখবেন যে কিছু জায়গায় আপনার জিনিসটা মিলতেছে না। যেমন আমি আপনাকে নিজে দিয়ে একটা উদাহরণ দেখাই, খেয়াল করেন। এই যে সংখ্যাটা, এই কোশ্চেনটা আপনার কিন্তু এই যে দেখেন, কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, পূরণবাচক শব্দ কোনটি? পূরণবাচক শব্দ কোনটি? যে কোনো বইতেই আছে, অন্বেষণে আছে, ধ্রুবদেও আছে। পূরণবাচক শব্দ কোনটি? এখন পূরণবাচক শব্দ কোনটি দেখেন, এক, একক, পহেলা, প্রথম। লজিক্যালি কিন্তু আমাদের গত বছরের নিয়ম যদি ধরি, মানে আগের বছরের নিয়ম যদি ধরি, তাহলে কিন্তু প্রথম পূরণবাচক সংখ্যা হচ্ছে ডি হওয়ার কথা, কিন্তু অ্যান্সার দেখেন সি দিছে। এখন অ্যান্সার কেন সি দিছে? কারণ অ্যান্সার সি দিছে, এটা হচ্ছে দেখেন কবে আসছে, সি ইউনিটের 2022-23 শিক্ষাবর্ষে, মানে এই গত বছর 2022-23 শিক্ষাবর্ষে গত বছর আসছে। ঠিক আছে, তাহলে গত বছরের বইতে, মানে গত বছর মানে কি নবম দশম শ্রেণীর নতুন বই ফলো করা হয়েছে। এখন নতুন বইতে তো আলটিমেটলি পহেলা হচ্ছে পূরণবাচক সংখ্যা। কথা বুঝতে পারছেন? নতুন বইতে পহেলা হচ্ছে কি পূরণবাচক সংখ্যা, এই জন্য পয়লাটাকে বেস্ট অ্যান্সার ধরা হয়েছে। এখানে প্রথম থেকে ধরা হয় নাই। যদি পয়লা না থাকতো তাহলে প্রথমকে ধরা হইতো।